প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দর্শক, আমরা যেটা নিয়মিত আলোচনা করি যে আমাদের টিভিএসএ পাবলিশ রিপোর্টের উপরে, তো আমরা সম্প্রতি একটি রিপোর্ট পাবলিশ করেছি যে যেখানে বলছে যে কলকারখানার মালিক যারা বেসিক্যালি গ্যাসের উপরে বেশি ডিপেন্ডেন্ট, তো সেই রকম ফ্যাক্টরিজগুলো, অনেক ফ্যাক্টরিজ ঢাকা এবং ঢাকার আশেপাশে তারা চরমভাবে গ্যাসের সাপ্লাইয়ের অভাব ফেস করছে এবং তাতে ডেফিনেটলি তাদের প্রোডাকশন অনেক হ্যাম্পার হচ্ছে এবং এগুলো নিয়ে তারা শঙ্কিত, তারা উদ্বিগ্ন। তো দর্শক, প্রশ্ন আসতে পারে যে এটা তো আসলে নতুন কিছু না। বাংলাদেশ বেশ গত কয়েক বছর ধরেই কিন্তু এই কলকারখানার মালিকরা কিন্তু বলে আসছে যে তারা আসলে গ্যাসের নিরবচ্ছিন্ন সাপ্লাইটা পাচ্ছে না। সো দর্শক, নতুন করে আসলে কি হলো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। রিপোর্টটি করেছেন রিয়াদ হোসেন, টিভিএসএ সিনিয়র করেসপন্ডেন্ট, এবং আমাদের গাজীপুরের করেসপন্ডেন্ট আসাদুজ্জামান সেখানে কন্ট্রিবিউট করেছে। তো আজকে স্টুডিওতে রিয়াদ আছে আমাদের সঙ্গে। আমরা আলোচনা করব যে এটা আসলে নতুন করে কেন ইস্যু হচ্ছে এবং তাদের নতুন সংখ্যার কারণটা কি। রিয়াদ, আপনাকে স্বাগতম টিভিএস ইনসাইডে। এই যেটা বলছিলাম যে নতুন করে সংখ্যার আসলে কারণটা কি, এটা তো পুরনো একটা ইস্যু, কেন নতুন করে আসলে? ভাই, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি জানেন যে রমজানে যেহেতু আপনার বিদ্যুতের চাহিদাটা কিছুটা কমে, তো ওই সময়টা গ্যাসের উপরে প্রেশার, অর্থাৎ যেহেতু গ্যাস বিদ্যুতের দিকে তখন একটু কম দিতে হয়েছে, ফলে ইন্ডাস্ট্রিতে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে আগের তুলনায়। এক সময় তারা এরকম, আপনি যেটা একটু আগেই বললেন, রমজান মাস পর্যন্ত যেটা এক্সপেক্টেড ছিল যে টেম্পারেচার বাড়বে, ওইভাবে বাড়েনি। সো যে কারণে ধরেন যে রোজার মাসে বিদ্যুতের যেটা এস্টিমেট করা হয়েছিল তার থেকে কম হয়েছে, বিকজ অফ আপনার ওয়েদারটা ছিল ফ্রেন্ডলি। রমজান মাস অর্থাৎ শীতকালটা, আসলে শীতকাল সাথে সাথেই রমজানেও যে পরিমাণে তারা ধারণা করছে, তো সব কিছু মিলিয়ে এই শীতকালের সময়টা ইন্ডাস্ট্রি কিছুটা বেটার ফিল করেছে। তো এরপরে যখন আবার গরম বাড়তে শুরু করলো, তখন আবার ইন্ডাস্ট্রির গ্যাস, মূলত যে বিদ্যুৎ, যেহেতু বিদ্যুৎটা বেশি গুরুত্বপূর্ণ সরকারের জন্য, কারণ এটা সরাসরি বিদ্যুৎ কমে গেলে এটা পাবলিক ইয়ের সাথে একটা বিষয় আছে, মানুষ রাস্তায় নেমে যাওয়ার একটা, তো যার কারণে বিদ্যুতের দিকে সাপ্লাইটা এখন গ্যাসের বেশি যাচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। তো ফলে ইন্ডাস্ট্রির গ্যাসটা কমে যাওয়াতে ইন্ডাস্ট্রিগুলোতে আবার আগের মতো, অথবা তারা কেউ কেউ বলছেন যে আগের চেয়েও সিভিয়ার। আগে যেমন যেটা হতো যে দিনের বেলা পিক আওয়ারে হয়তো তারা গ্যাসের প্রেসার কমে যেত, কিন্তু অফ পিক আওয়ারে গিয়ে তারা রাতের বেলা অনেকে ফ্যাক্টরি মানে হোল নাইট অন রাখতো বিকজ অফ গ্যাসের এই সাপ্লাইয়ের কারণে। এখন দেখা গেছে যে পিক আওয়ার ছাড়া অফ পিক আওয়ারেও একটা বড় সময় তারা গ্যাসের স্বাভাবিক চাপটা পাচ্ছে। প্রেসার যেটা বলে যে আমরা আমাদের ফ্যাক্টরি রান করতে এত প্রেসার দরকার, সেটা পাচ্ছে কত তারা এখন? আচ্ছা, আপনি জানেন যে গ্যাস ভিত্তিক যেসব ইন্ডাস্ট্রিগুলা, বিশেষ করে টেক্সটাইলের মধ্যে স্পিনিং, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং, সিরামিক, স্টিল, এই জাতীয় যে ফ্যাক্টরিগুলো, এগুলোতে গ্যাসের ব্যবহারটা বেশি হয়। তো এখানে 10 থেকে 15 পিএসআই হচ্ছে গ্যাসের প্রেসার মাপার একটা একক। তো এই পরিমাণের প্রেসার তারা অনুমোদন নিয়ে রাখে। এই পরিমাণে প্রেসার থাকলে তারা ইন্ডাস্ট্রিটাকে খুব ইজিলি রান করতে পারে। ইনফ্যাক্ট 7-এর উপরে থাকলেই রান করা সম্ভব। কত পাচ্ছে পিএসআই? কিন্তু কোনো সময় পিক আওয়ারে এসে এটা 0-তে নেমে যাচ্ছে, 0, 1, 2, তারপরে কোথাও কোথাও খুব ভালো হলে হয়তো 3 আসছে। এইটা বেশিরভাগ ক্ষেত্রে, এবং এটি হচ্ছে আপনার নারায়ণগঞ্জের একটা বড় অংশ, গাজীপুরের কিছু অংশ, মানিকগঞ্জের ধামরাই থেকে মানিকগঞ্জ, এখানে সাভার, আশুলিয়া, এই বেল্টটা তো ইন্ডাস্ট্রি বেশি। এইখানে গাজীপুরের কিছু অংশ আর বাদবাকি এলাকাগুলো বেশিরভাগ ফ্যাক্টরি এই সাফার করছে, এই অর্থাৎ তারা এটা পাচ্ছে না। অফ পিক আওয়ারে গিয়ে হয়তো তারা প্রেশারটা কিছু বাড়ছে। এখন যেই সময়টায় তারা পাচ্ছে না যেই প্রেশার, এই সময়টা তারা কেউ তাদের খরচ বেড়ে যাচ্ছে, যে ডিজেল আনতে হচ্ছে আলাদা করে, অথবা সিএনজি যেটা বোতলে এনে তারা যোগ করে তারা সবকিছু মিলিয়ে, কারণ এগুলো তো একে তো হলো খরচ বেশি, একান্ত যে যতটুকু না করলেই নয় ততটুকুর জন্য তখন তারা বাড়তি খরচ করে, তখন এইভাবে তারা আসলে তাদের খরচও বেড়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে এই যে 33% গ্যাসের মূল্য বৃদ্ধি, এই সবের মধ্যেও এটা কি তাদের সংখ্যাকে আরো বাড়িয়ে দিয়েছে? ডেফিনেটলি। আপনি খেয়াল করবেন 2023 সালে সরকার
যখন মূল্য বাড়ালো তখন আপনার মনে আছে ইন্ডাস্ট্রি তখন তারা 11 টাকা করে দিত, সেটি 1,30 টাকা হয়ে গেল। রাইট। তো তখনই সরকারের একটা ঘোষণা ছিল, কমিটমেন্ট ছিল যে নিরবচ্ছিন্ন সাপ্লাই নিশ্চিত করার জন্যই এই দামটা বাড়াতে হয়েছে। তখন মালিক পক্ষ এটা নিয়ে ব্যাপক প্রতিবাদ করেছে বটে, কিন্তু তারা একটা সময় পরে তারা হয়তো মনে করেছে যে ঠিক আছে, যদি সাপ্লাইটা নিরবচ্ছিন্ন হয় তাহলে বাড়তি কিছু খরচ হলেও এইটা তারা প্রোডাক্টিভিটি দিয়ে তারা এটাকে ম্যানেজ করে নিতে পারবে। কিন্তু আপনি খেয়াল করবেন 23, 24, 25-এর প্রায় অর্ধেক সময় চলে গেছে, পুরো সময় জুড়ে আসলে বাড়তি দামই নিল তারা সরকার, কিন্তু নিরবচ্ছিন্ন সাপ্লাইটা নিশ্চিত করতে পারেনি। এর ফলে যেটা হচ্ছে, যেই আমরা মিল মালিকদের সঙ্গে কথা বলেছি, একজন বললেন যে তার আগে একসময় 4 কোটি টাকা বিল আসতো, গ্যাসের বিল। এখন উনি 9 কোটি টাকা ওনার গ্যাসের বিল দিতে হচ্ছে। অন্যদিকে গ্যাসের প্রেশারও পাচ্ছে না, একদিকে ওনাকে বেশি টাকা দিতে হচ্ছে, আবার গ্যাসের প্রেশার পাচ্ছে না। ওনার এই খরচ ডিজেল অথবা এলপিজি অথবা আপনার সিএনজি এসব যুক্ত করে কেউ কেউ আবার যেমন তুষ থেকে যেভাবে পারছে, যার যতটুকু ক্যাপাসিটি দিয়ে তারা ম্যানেজ করার চেষ্টা করছেন, কিন্তু এইভাবেও আসলে তারা এই ফ্যাক্টরিটা রান করতে পারছেন। সোলারও চেষ্টা করছেন, বাট সেগুলো তো একটা বিনিয়োগ লাগে, সময় লাগে। সময় আপনি জানেন যে তাদের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির কেউ 40% প্রোডাকশন করে, ম্যাক্সিমামই 40% অথবা বিলো 40% এখন প্রোডাকশন করতে পারছেন, বাকিটা তারা আসলে প্রোডাকশন করতে। একটা হচ্ছে তাদের অর্ডারও কিছুটা কম আছে, তো কিন্তু যতটুকু আছে সেটিও তারা এই গ্যাসের সমস্যার কারণে দিতে পারছে না। ফলে যেটা হচ্ছে, খরচ বেড়েছে, অন্যদিকে তারা প্রোডাকশনও ঠিকমতো করতে পারছেন না। বিশেষ করে আপনি জানেন যে ডাইং অথবা প্রিন্টিংয়ে যখন তার পুরো যতগুলো ফ্যাব্রিক থাকে, এই ফ্যাব্রিকে ওই সময় যখন আপনার গ্যাসের প্রেশার কমে যায়, এই পুরো ওই ইয়েটা আসলে তার নষ্ট হয়ে যায়, এগুলো তারা খুব একটা কাজে লাগাতে পারে না। তো এইভাবে নষ্ট হচ্ছে। তারপরে প্রেশার কমে গেলে, অথবা এখন কিন্তু আপনি জানেন যে গ্যাসের পাশাপাশি বিদ্যুতের লোডশেডিংটাও বেড়েছে। আজকেই আমাকে একজন একটা তথ্য পাঠিয়েছেন, গতকালকেই ওনার প্রায় 6 ঘন্টা লোডশেডিং হয়েছে। তো 6 ঘন্টা যদি একটা ফ্যাক্টরিতে লোডশেডিং হয়, তাহলে এটাও কিন্তু তাদের এই 5 বার ইলেকট্রিসিটি গেছে। এখন 5 বারে যদি 6 ঘন্টা লোডশেডিং হয়, প্রতিবারে কিন্তু তাদের অনেক সফিস্টিকেটেড মেশিনারিজ, যন্ত্রপাতি, ইকুইপমেন্ট এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তার অন্যান্য জিনিস যেগুলো থাকে, কাপড়, ফ্যাব্রিক, এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে নানানভাবেই আসলে তাদের উপরে প্রেশারটা। এবং এটা এই যেটা বললেন যে মেশিনে ধরেন যে ক্ষতি, সুতা নষ্ট হয়ে যাওয়া বা এনি প্রোডাক্ট হঠাৎ যদি ইলেকট্রিসিটি চলে যায়। সো আমরা দর্শকদের উদ্দেশ্যে একটু বলি যে কারখানা কিন্তু অনেকেই আপনার গ্যাসটা তারা নিয়ে থাকে বিদ্যুৎ উৎপাদনের জন্য, সো দ্যাট তাদের যে এই যে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়া, তার মেশিন বন্ধ হয়ে যাওয়া, তার ফাইন্যান্সিয়াল লস, এটা যাতে না হয়, যেটাকে বলে ক্যাপটিভ পাওয়ার। এরা গ্যাস দিয়ে নিজেদের ফ্যাক্টরিতেই ব্যবহার করার জন্য তারা বিদ্যুৎ উৎপাদন করে, যাতে তাদের এই মেশিনের আসলে মেশিনের ক্ষতি বা আর্থিক ক্ষতি না হয়। হ্যাঁ, তো এই যে ধরেন যে 23-এ 178-79% বাড়ালো, আবার এই যে সম্প্রতি 1 সপ্তাহ আগে আপনার 33% বাড়ালো, কিন্তু এই যে কলকারখানা কি এখন নিরবচ্ছিন্ন আপনার গ্যাস পাওয়ার কোনো সম্ভাবনা আছে? কি বলে ব্যবসায়ীরা, কি বলছে? সরকারের সাথে তো নিশ্চয়ই তাদের বিভিন্ন লেভেলে যোগাযোগ, কথাবার্তা হয়েছে, তো সাপ্লাইটা কি বাড়ার কোনো সম্ভাবনা আছে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি খেয়াল করবেন, আমরা উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেছি, তো তারা বললেন যে তারা গভর্নমেন্ট, বিশেষ করে গ্যাসটা সাপ্লাইয়ের মূল দায়িত্ব হচ্ছে পেট্রোবাংলার সেন্ট্রালি। তারা পেট্রোবাংলার সঙ্গে পেট্রোবাংলার কর্মকর্তাদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করে যাচ্ছেন, অথবা গাজীপুরে সেখানে যিনি দায়িত্বপ্রাপ্ত যেসব কর্মকর্তা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন। কিন্তু সরকারের কোনো পক্ষ থেকেই তাদেরকে আসলে আশ্বস্ত করতে পারছেন না তারা, আনফর্চুনেটলি, যে আগামী এই মাসে গিয়ে তাদের পরিস্থিতিটা উন্নতি হবে বা স্বাভাবিক করতে পারবেন বা কিছু। আমরা নিজেরাও পেট্রোবাংলার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, আমি নিজেও। তো তারা যেটা বললেন যে আসলে এখন একটা হচ্ছে ওই যে তারা এলএনজি যেটা আনবে, এলএনজি আনার খুব স্মুথ করাটা খুব সহজসাধ্য বিষয় নয়। এখানে টাকা পয়সার বিষয় আছে, এখানে এটা ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। এর বাইরে মানে বাড়ানো আর কি, একটা হচ্ছে আমাদের কন্টিনিউ, আপনি খেয়াল করুন, আমাদের কিন্তু চাহিদা বাড়ছে, যোগান বাড়াতে পারছে না। আমাদের এখন প্রতিদিন আমাদের গড়ে 3800 থেকে 4000 MMCFD আমাদের গ্যাসের চাহিদা আছে, সেখানে সরকার সাপ্লাই দিতে পারছে 2700। কখনো কখনো এটা বিভিন্ন কারণে হুটহাট আবার কমে যাচ্ছে। এর সঙ্গে
এটা কিন্তু কন্টিনিউ চাহিদাটা বাড়ছে, তো যোগান বাড়ছে না, তার মানে গ্যাপ বেড়ে যাচ্ছে। এখন যেটা হচ্ছে সরকারের, তারা বলছেন যে আসলে সহসা আশু এটার কোনো যে সমাধান হবে, এই সমাধানের কোনো পথ তারা দেখছেন না। একটা মাত্র তারা অপেক্ষায় আছেন, সেটা হচ্ছে স্থানীয়ভাবে উৎপাদন বাড়লে গ্যাসের, সেটা তো ওভারনাইট হবে না। এগুলো নিয়ে তো একটা আমরা তথ্য অনেক তারা বছর দিলেন যে শুনছি। এই মাসে, মে মাস নাগাদ 28 MMCFD-র মতো কোনো একটা সোর্স থেকে, স্থানীয় কোনো একটা কূপ বা কোনো জায়গা থেকে এটা যুক্ত হতে পারে ন্যাশনাল গ্রিডে। তো আপনি দেখেন 2800 বা 3800 আমার যেখানে দরকার সেখানে মাত্র 28 MMCFD কিন্তু, বা হ্যাঁ 28 বা 30, এটা খুবই সামান্য। এটাতে আসলে খুব বড় কিছু। তার মানে হচ্ছে আমাদের আসলে খুব সহসাই ইন্ডাস্ট্রি মালিকদের জন্য কোনো আশার খবর সরকারের পক্ষ থেকে তারা দিতে পারছেন না। এ কারণে কি আমাদের ধরেন যে এমনিতে ইউএস এর সাথে যে গ্লোবালি আপনি জানেন যে ট্যারিফ ওয়ার এবং ডোনাল্ড ট্রাম্প সব দেশের উপরে, বাংলাদেশের উপরেও নতুন শুল্ক বসিয়েছে, যদিও 37 থেকে 10 করেছে, বাট 90 দিনের জন্য। এরপরে কি হবে একটা অনিশ্চয়তা রয়ে গিয়েছে যে 90 দিন পরে আসলে কি হবে। তো এটা একটা অনিশ্চয়তা। আপনার গ্লোবালি ইনফ্লেশন বেড়ে গেলে চাহিদা কমে যাবে, আমাদের পোশাকের রপ্তানি কমে যেতে পারে। সো এই শঙ্কাগুলো আছে। এর মধ্যে যদি আবার আমার এই যে জ্বালানি সংকট, আবার এর মূল্য বৃদ্ধি, তো আসলে আমাদের ওভারঅল এক্সপোর্টে কি সামনে প্রভাব পড়তে পারে? আপনার এই কারণে, যেমন একটা আপনি যেটা বললেন, একটা হচ্ছে যদি আমার চাহিদাই কমে যায় সেটা একটা বিষয়, আবার যতটুকু চাহিদা আছে, একটা তো হলো চাহিদা কমে যাওয়ার একটা শঙ্কার বিষয়, আবার যতটুকু চাহিদা আছে সেটাও যদি আমরা ঠিক টাইমে তাদেরকে সরবরাহ করতে না পারি, ডেফিনেটলি আমার যখন স্থানীয়ভাবে এই সংকটটা তৈরি হবে, আমি টাইমলি দিতে পারবো না, তখন বাইরেরা কিন্তু আমার এখান থেকে সরে গিয়ে থার্ড কান্ট্রি খুঁজবে। এটা খুবই স্বাভাবিক। তো এই যতটুকু চাহিদা আছে এটা এখন দেওয়া নিয়েও একটা শঙ্কা তৈরি হয়েছে। এবং এখানে আপনাকে আরেকটা জিনিস বলি, আমাদের উদ্যোক্তারা তারা কিন্তু গত 3 বছর, একটা হচ্ছে গ্যাসের প্রাইস বেড়েছে, বিশেষ করে টেক্সটাইল মিল মালিকরা, গ্যাস নির্ভর ইন্ডাস্ট্রিগুলো যারা টেক্সটাইল অথবা অন্য যারা আছে, এর সঙ্গে তার যুক্ত হয়েছে মজুরি খরচ বেড়েছে। এর বাইরে আরো আপনি আমরা যেটা বললাম যে মেশিনারিজ বা অন্যান্য কারণে, বিভিন্ন কারণে কিন্তু তার খরচ বেড়েছে। যত বেশি এক্সচেঞ্জ রেটের কারণে, ধরেন যে টাকার অবমূল্যায়নের কারণে একটা খরচ বেড়েছে, ওটা একটা বড়, তারা তো ইম্পোর্ট করে, বড় একটা বিষয়। তাদের এক্সচেঞ্জ রেটের কারণে যিনি ব্যাংকে, তো তাকে ডলারের, তাকে হয়তো টাকার হিসাবে দিয়েছে যে এত, এখন যেহেতু ডলারের মানে টাকার দাম যেহেতু কমে গেছে, ফলে তার ওই পরিমাণ আনতে গেলে তার আরো বেশি টাকা প্রয়োজন, কিন্তু তার আর সেটা ব্যাংকগুলোর অনুমোদন দিচ্ছে না, লিমিট বাড়িয়ে দিচ্ছে না। তো এই দিক থেকেও একটা প্রবলেম আছে। অন্যদিকে ব্যাংকের এখন অনেকের লোন আছে, আপনি খেয়াল করেন, যখন তারা এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়ে, তখন উনি যদি লোকসান করেন, স্বাভাবিকভাবে যদি কোনো ইন্ডাস্ট্রি প্রফিট করতে না পারে, তাহলে তো তার ব্যাংক এটার সঙ্গে অন্য সবকিছুই আসলে জড়িত, ইন্স্যুরেন্স জড়িত, কর্মসংস্থান সবকিছু। স্পিনিং মিলগুলো, এগুলো 100 থেকে 1000-1200 কোটি টাকা এক একটা স্পিনিং মিল। হ্যাঁ, এরা তো বলে 20 থেকে 22 বিলিয়ন ডলার এই সেক্টরে বিনিয়োগ, এই সেক্টরে 22 বিলিয়ন ডলার বিনিয়োগ, এক একটা টেক্সটাইল মিলে বিপুল অঙ্কের বিনিয়োগ, এবং সেখানে বড় একটা অংশ কিন্তু ব্যাংকের। এই আগামী মাসগুলোতে একটা বড় আশঙ্কা তৈরি হচ্ছে, তারা ঠিক টাইমে আবার ব্যাংকের টাকা শোধ করতে পারবে কিনা। ব্যাংকের টাকা শোধ করতে না পারলে সেদিক থেকে একটা প্রবলেম। আপনি জানেন সামনে কিন্তু কোরবানির ঈদ আছে, কোরবানির ঈদে শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার বিষয় আছে। বেতন ভাতা এইসব কারণে যদি তারা ক্রমাগত লোকসানে থাকে, বেতন ভাতা দেওয়ার ক্ষেত্রেও একটা প্রবলেম হতে পারে। এর ফলে আবার আইন শৃঙ্খলার বিষয়ও আছে। সব কিছু মিলিয়ে আসলে একটা এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, ইন্ডাস্ট্রিগুলো এখন একটা সমস্যার সাথে সাথে আরও অন্য 10টা সমস্যা যুক্ত হয়ে যাচ্ছে। ফলে এই জায়গাগুলোতে আসলে গভর্নমেন্টকে এখন খুব গুরুত্বের সঙ্গে নজর দেওয়া উচিত। রাইট, আমরা আশা করি সরকার সেটা করবে। আপনি জানেন যে আমাদের বড় একটা সুবিধা হচ্ছে যে আগে আমরা এই জ্বালানি আমদানির জন্য যে ডলার প্রয়োজন সেটার অনেক অভাব ছিল, এখন ডলারটা কিন্তু আছে। সরকার, আপনি জানেন যে এনার্জি অ্যাডভাইজারও বলেছেন যে 3.2 বিলিয়ন ডলার বকেয়া ছিল, সেটা এখন মাত্র 600 মিলিয়ন ডলারে নেমে এসেছে। সো সরকার এবং বাংলাদেশ ব্যাংক এখানে স্পেশালি গভর্নর তারা সফলতার পরিচয় দিয়েছেন। যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে এখন এলএনজি কম আছে, দাম কম আছে, এবং যদি আমাদের দেশে ডলারও সেরকম যথেষ্ট থাকে, তাহলে হয়তো সরকার তাড়াতাড়ি আমদানি করে এগুলোর আসলে আমাদের শুধু ইন্ডাস্ট্রি না, সামনে যে এই যে গরম, সাধারণ মানুষেরও আসলে লোডশেডিং কম হলে স্বস্তির ব্যাপার হবে। সো আমরা আশা করি সরকার এই বিষয়গুলো বিবেচনা করছে এবং করবে সামনে। সো রিয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য।
দর্শক, আমরা আলোচনা করলাম ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে যে বাংলাদেশে আসলে গ্যাসের পরিস্থিতি, সম্প্রতি মূল্য বৃদ্ধি, আসলে এটা নিয়ে কেন কলকারখানার মালিকরা শঙ্কিত, সেগুলোর আসলে যথেষ্ট কারণ আছে। রিপোর্টার সেটা ব্যাখ্যা করলেন এবং সামনে আসলে সরকারের এই বিষয়টা আমরা আশা করছি যে তারা একটু বিশেষভাবে নজর দিবে যাতে আসলে গ্যাসের সাপ্লাইটা ইন্ডাস্ট্রিতে অন্তত তাদের প্রয়োজন অনুযায়ী যেন পেয়ে থাকে। সো দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।